অবরুদ্ধ নিশীথ পর্ব সংখ্যা ২৩-২৪। লেখনীতে তেজস্মিতা মুর্তজা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। পুলিশ এলো। স্থানীয় মানুষজন অভ্যস্ত এতে। মানুষজন গাজীপুরকে যখন শিল্প এলাকা বলা হয়, এটাও তবে রাজনৈতিক ও প্রশাসনিক এলাকা বটে। পুলিশের আনাগোনা চলতে থাকে। জয়কে নিয়ে থানা পুলিশের ওসি বেলাল আহমেদ ঢুকলেন পরিত্যক্ত বাড়িটাতে। এখানে নাকি কিছুদিন আগেও লোক বাস করত। তাদের ব্যাপারে বিশেষ জানাশোনা নেই কারো। এখন আর তারা থাকে না, তবে গেছে সেটাও জানা নেই কারো। অসহ্য দুর্গন্ধ ঘরটাতে, লাশ পচা গন্ধ। এখনো সেই সকল নেশাদ্রব্যের অবশিষ্ট অংশ পড়ে আছে চটের বস্তা এবং মাদুরের উপর। সকলে নাক চেপে ধরে ভেতরে ঢুকলো শুধু জয় বাদে। কনস্টেবলরা ঘরের এক কোণে ছাদের নিচে ভেতরের কার্নিশের ওপর থেকে মোড়ানো মানবদেহের মতো বস্তুটা নামাতে শুরু করলো। বেলাল সাহেব গেলেন বেকারি কারখানার সেই পাতাগুলোর কাছে। তিনি দেখে যতটুকু বুঝলেন, রক্তপুঁজ পড়ে আছে। মনে হচ্ছে কারো দেহের পুরনো ক্ষত ড্রেসিং করা হয়েছে। কিন্তু যে জিনিসটা বেলাল সাহেবকে হয়রান করে তুলল, সেটা হলো ঈর্ষৎ আঠালো ধরনের অফ হোয়াইট পদার্থটি। হুট করে ওনার মাথায় জিনিসটা দেখে যা এলো, তার কোনো ব্যাখ্যা খুঁজে পেলেন না। কবির কিছুক্ষণ পর্যবেক্ষণ করে অবাক হয়ে জয়কে জিজ্ঞেস করে, ভাই, ওটা কি? না মানে আমি যা দেখছি আপনিও কি তাই দেখছেন? তুই কি দেখছিস? আমি তো একটা সুন্দর মেয়ে দেখতে পাচ্ছি, যাকে আমার এই মুহূর্তে বিয়ে করে ফেলা উচিত। এই মুহূর্তে রসিকতা জয়ের কাছে আশা করা যায়। কবির কিছুক্ষণ চুপ রইল। ফরেন্সিকের কেউ আসবে বোধহয়। বেলাল সাহেব বাইরে অপেক্ষা করছেন। জয়, কবির এবং কনস্টেবল ঘরের ভেতরে। কবির কৌতূহল দমাতে না পেরে ফের জিজ্ঞেস করে, ভাই, এই মার্ডারটা কে করছে? আপনি? আপনি কি করে জানলেন এখানে লাশ আছে? না মানে ভাই, ভাই, খুনটা কি আপনি করছেন? না, প্রশ্ন একটা একটা করে কর। সব জমাট বেঁধে যাচ্ছে মাথার ভেতরে। কবির চুপ রইল, কিন্তু বেশিক্ষণ পারল না। পুনরায় জিজ্ঞেস করলো, তাইলে কে করছে তা জানেন? এতক্ষণ জানতাম না, এখন জানতে পারলাম। আমার মনে হয় আপনি আগেও জানতেন। জয় হাসল। তাই নাকি? মানে? বেশ জোরে বলে ফেলেছিল। দ্রুত গলা নামিয়ে বলল কবির, মানে বুঝি না। আপনি আবার কি করতেছেন ভাই? হামজা ভাই আপনারে দেখে রাখতে বলছে। এবার কিন্তু কিছু হইলে আমায় ছাড়বে না। কানের গোড়ায় প্যান প্যান না করে ওই জিনিসটা অল্প একটু আঙুলের আগে তুলে আনতো। তারপর প্রশ্নের উত্তর দিচ্ছি। সায়েন্সে মাস্টার্স কমপ্লিট করার কিছু তো ফায়দা হোক। কবির হতবাক হয়ে তাকিয়ে আছে। জয় বিরক্ত হলো। অমনি ভ্যাবলার মতো চায় আসো কেন বাল? নিজের ঢোল নিজে না পিটাইলে ওই ঢোলে মরিচা ধরে যাবে, তাও কোনো দুলাভাই বাজাবে না। আজকাল মানুষ মানুষের প্রশংসা করতে চায় না। আর ওয়েট, আমি মাস্টার্স পাস করি নাই? করছি তো। যা, একটু তুলে আন। একটু সি, এসব ছোট কাজ করাবেন আমায় দিয়ে? বিনা তেলে অমলেট। পজিটিভ ভাবতে শেখ। যে বালটা ভাবছিস তা নয় ওটা। আমি নিশ্চিত। আরেকটু নিশ্চিত হই, জান। কবির চোখ বুজে পদার্থটি তুলে এনে সামনে ধরল। সর্বপ্রথম কবিরের হাতটা টেনে জয় নাকের কাছে নেয়। কবির নাক কুঁচকে চোখ বুজে ফেলে। জয় হাতটা ঝাটকা মেরে সরিয়ে বলল, ওসি মারাইছে। একটা সাধারণ বিষয়কে ঘুরিয়ে পিছিয়ে ভেবে সমাধান বের করবার পারে না, সে শালা আবার থানার ওসি হয়ে বসে আছে। তো আমরা ভালো হব কোন দুঃখে? এই হাবুলদের জন্যই তো ভালো হওয়া হয় নাই আমার। তুই না হয় ঘাস খাওয়া গরু, ও তো ওসি। ও কেন উল্টাপাল্টা ভেবে বাইরে দাঁড়ায়া রইল? আশ্বাস পেয়ে স্বাভাবিক হলো কবির। ভাই, কি এটা? মানে দেখতে তো আজে বাজে জিনিসের মতোই লাগতেছে অনেকটা। পদার্থটি দুই আঙুলে ঘেঁষে চেয়ে থেকে বলল, মেলাটোনিন লিকুইড। কি কাম এইডার? এটা এখানে কি করতেছে? লুডো খেলতেছিল বসে। খেলবি তুই? বিরক্ত মুখে চেয়ে থেকে আবার বলল, এক ধরনের হরমোন লিকুইড। ওই শালা পাগল পলাশ। ওরে কি আমি শখ কইরা পাগল কই? শালার ভিতরে যতগুলো মানসিক রোগ আছে, অতগুলো দুনিয়াতেও আবিষ্কার হয় নাই। শালার ঘুমের সমস্যা আছে। ব্রেইন থেকে ঠিক মতো হরমোন বয় না। পার্টিকুলারলি যখন আকাম করে, তারপর একেবারে চটিপাট্টি গোল হইয়া যায়। খুন কইরা আলোর সামনে গেলে পাগল হইয়া যায় পুরা। ওই লোকটারে মারার পর নিশ্চয়ই এখানে বসে এই হরমোন লিকুইড পুশ করছে। কয়েক বোতল গিলছে, এরপর যায় মরার মতো ঘুম পারছে। পলাশ মারছে এই লোকটাকে? বাইরে বেরিয়ে আসতে আসতে বলল জয়, হ, এইবার শিওর আমি। ওই পাগল ছাড়া কারো এমন ধরনের মেন্টাল কেস নাই। আমার শালটা আন। জ্বর ঠান্ডা লাগলে তোর ঘ্যান ঘ্যান করে। এবার একটু সমাজ সেবায় নাটক করি। কি আর করার।
কবিরের কেন জানি বিশ্বাস হলো না জয়ের কথাগুলো। সে পুরুষ মানুষ, পরায় যদি মেলাটোনিন হরমোন লিকুইড ব্যবহার করে তো এখানে পড়ে থাকার তো কথা না। কিন্তু জয়কে আর কিছু জিজ্ঞেস করলো না। শাল এনে দিল, জয় তা পেঁচিয়ে নিল শরীরে, দাঁড়িয়ে রইল বাইরে। সমাজের অনৈতিকের বিচারে সে খুব তৎপর থাকে, তাকে দেখতে এমনই লাগছিল। একজন নীতিবান বিপ্লবী ছাত্রনেতার ভঙ্গিতে দাঁড়িয়ে রইল পুরোটা সময়, অথচ একটু আগ্রহ পাচ্ছিল না পুলিশদের বোকামি দেখতে। ইনকোয়ারি শেষ হতে মাঝরাত হলো। ফরেন্সিক স্পেশালিস্ট জিনিসটাকে মেলাটোনিন হরমোন লিকুইড বলে শনাক্ত করলেন। বেলাল সাহেব জিহ্বা কামড়ালেন। সিমেন্ট ভেবেছিলেন, তা জয়ের কাছে বলে হাসলেনও এক দফা। তার বদলে জয় মুখে হেসে মনে মনে দুটো খাঁটি বাংলা গালি দিল ওসি সাহেবকে। বাড়ির মালিক সেই হিন্দুকে কোথাও খুঁজে পাওয়া গেল না। কেউ জানে না এই বেওয়ারিশ জমিটা আসলে কার। সবার জানা মতে কোনো সনাতনধর্মী লোকের, যে এখানে বসবাস করে না, কিনেছে সালমা বেগমের কাছে, পরে আর ফেরত দেয়নি। সালমা বেগম উঠে চলে গেছেন এইখান থেকে। এই কাহিনী জানানো হয়েছে মানুষকে, অর্থাৎ এক এক স্থানের লোক এই কাহিনীকে এক এক রকম ভাবে জানে। আসল কাহিনী কোনটা, অথবা তাদের জানারগুলোর মধ্যে আদতেও আসল কাহিনী আছে কিনা, সেই ব্যাপারে ধারণা নেই কারো। এলাকার লোক জানে এই জমি পড়েছিল বছরের পর বছর। এরপর একদিন সালমা বেগম কিনেছেন, থাকতে শুরু করেছিলেন কিছুদিন আগে। অন্য এলাকা, বিশেষ করে ভার্সিটি এলাকার লোক আরো অন্যরকম কিছু জানে, কারণ তাদের ভার্সিটিতে সালমা বেগম আয়া হিসেবে বহু আগে থেকেই কাজ করতেন। ভার্সিটি এরিয়ার ধারণা তিনি হয়তো এখানেই থাকেন শুরু থেকে, এবং এই জমির পাজাকলে মেয়েটাকে খুব নৃশংসভাবে হারিয়েছেন। খুনটা কমপক্ষে 4 দিন আগে হয়েছে। ওভাবে সাদা বস্তায় মুড়িয়ে কার্নিশে তুলে রাখা হয়েছে। এখানে শুধু হিন্দু লোকটাকে পাওয়া গেলেই কেসটা সলভ হয়ে যাবে না। হতে পারে উনি বহুদিন আসেনি এখানে। তার এই পরিত্যক্ত জমিতে কোনো বদমাইশের আড্ডা জমে বসেছিল। ওসির নজর ক্লাবের ছেলেদের ওপর পড়ল। তবে চেপে গেলেন তিনি। করলেও গোপনে তদন্ত করতে হবে, এদের সন্দেহ করে প্রকাশ্যে করা যাবে না। হামজা জয় চতুরতার লেভেল ছড়িয়ে এতদূর গেছে, তারা প্রকাশ্যে অনৈতিকতা করে বেড়াবে, অথচ ধরার ফাঁক থাকবে না। ক্লু একটাই, রক্তপুঁজ। এগুলো কার, কাকে ড্রেসিং করা হয়েছিল? মৃতদেহের নয়, কারণ মৃতদেহে কোনো ক্ষত নেই, তাকে ড্রাগ দিয়ে মারা হয়েছে। নতুন মেয়র হামজা পটোয়ারি। মাস দিয়ে হামজার বাবা হুমায়ুন পটোয়ারিকে ঘরে বসিয়ে ওয়ার্কশপের কাজের ভার দিয়েছেন। নতুন একজনকে পৌরসভার কাউন্সিলর বানিয়ে নিজের হাতে রেখেছেন। পুলিশরা আজকাল পুলিশ নয়, তারা কাঠের আসবাব। তাদেরকে ঘরের যে কোনো স্থানে যে কোনোভাবে যে কোনো ভূমিকায় সাজিয়ে রাখতে পারে রাজনৈতিকবিদ এবং সন্ত্রাস শ্রেণীরা। এবার দৃশ্যপট আরেক দিকে আসলো, মানে অন্তর দিকে আসলো। আর তোমাদের কাছে একটা কথা ক্লিয়ার করি, জয় কিন্তু অনেক কথাই তোমার মনে করো স্বাভাবিকভাবে বলে না। যেমন মাথার জায়গায় মাতার বলে, মানে ময়াকার থয়াকার র, এই থয়াকারটা বলে না, ময়াকার তয়াকার র, মাতার, মাতার উপর দিয়ে যাচ্ছে। তোমরা আবার এটাকে আমার ভুল বলো না, ঠিক আছে? আমি তো জয় যেভাবে বলছে আমি সেভাবে এক্সপ্রেশন দিয়ে বলার চেষ্টা করছি, তোমরা এটাকে এনজয় করো, ঠিক আছে? আচ্ছা, এবার গল্পে ফিরি। অন্তুর পরীক্ষা ছিল আরেকটা। ভার্সিটি চত্বরে গুঞ্জন, পরে জানতে পারলো তার দেখা লাশটি ছিল সোহেলের, অর্থাৎ আখির বড় ভাইয়ের। অন্তু নিশ্চিত পলাশ সোহেলকে মেরে ফেলেছে। ওরা তো ওই বাড়ি ছেড়ে উঠেই গেছে, তবু কেন মেরেছে? অন্তুর দেখা পদার্থটি কি হরমোন লিকুইড? এই ব্যাপারেও অন্তু সংশয় রয়ে গেল। আজকাল নিজেকে সাধারণ মেয়ে মনে হয় না তার। সে বহুত অযাচিত বিষয়ের সাক্ষী। সহজ বাংলায় সে এক রহস্যবিদ হয়ে উঠেছে। এই ভাবনাগুলোতেও হাসি পেল অন্তুর। হুট করে জীবনের ধারাবাহিকতা বদলে গেছে। এর শুরু কোথায়? যেই দিন জয়ের সাথে দেখা হলো সেখান থেকে বোধহয়। হ্যাঁ, এবার দৃশ্য আসলো আর দিকে, বুঝছো? পাড়ার লোকে জানে আমজাদ সাহেবের জমিটা নিয়ে ভাইয়ের সাথে ঝামেলা চলছে। আজ তিনি যাবেন তার একটা সমাধান করতে। কথাটা রাবেয়া বলে এসেছেন প্রতিবেশীদের কাছে। তারা যেহেতু এই ভয়াবহ সংকটপূর্ণ অবস্থার পুরো একটা দিন থাকবেন না বাড়িতে, প্রতিবেশীরা সকলকে একটু নজরে রাখতে বলে এসেছেন বাড়ির ওপর। মেয়েটা একা থাকবে, কোথা থেকে কি মুসিবত এসে হামলে পড়বে, আল্লাহ ছাড়া কেউ থাকবে না রক্ষা করার। আমজাদ সাহেব মানসিকভাবে কেমন আছেন তা তার গম্ভীর্য ছেদ করে বোঝার উপায় নেই। শারীরিকভাবে চলার মতো, শরীরে বিভিন্ন স্থানে রক্ত জমাট বাঁধা, কড়া ডোজের ব্যথার ওষুধ এবং অ্যান্টিবায়োটিক ওনার শরীরের সমস্ত জীবনাশক্তি শুষে শুষে খোসা করে ছেড়ে দিয়েছেন যেন। ডাক্তার রিলিজ করার সময় বলেছিলেন এইসব স্থানে একসময় জমাট বেঁধে রক্তের দানাগুলো টিউমারে পরিণত হতে পারে। রক্তচাপ অতিরিক্ত বেড়ে গেছে ওনার। রোজ দুবেলা ওমলেসি 40 mg,
এর ট্যাবলেট খেতে হচ্ছে, সাথে ঘুমের ওষুধ। অর্থাৎ অল্পখানিক আর বাড়লে ব্রেনের স্ট্রোক অ্যাটাক হতে সময় নেবে না। অন্তু নিজ হাতে ওষুধ খাইয়ে বেশ কিছুক্ষণ আব্বুর সাথে কথা বলে রুমে এসেছিল সুই নিতে। ওনার পাঞ্জাবির কলারে একটা বোতাম ছিঁড়ে গেছে। তখন অন্তিক এলো রুমে। বহু বছর পর এলো। অন্তু সহজভাবে নিতে পারল না ব্যাপারটাকে। বিছানায় বসতেই প্রশ্ন ছুড়ল, অন্তিক, মানুষ দেনার দায়ে পড়লে কুকুর হয়ে যায়? অন্তিক নির্লজ্জের মতো হাসল। বউ যদি বাপের বাড়ি থেকে এক পোটলা গয়না এনে দিয়ে বলে, নাও এগুলো দিয়ে ব্যবসা করবে, যাতে তোমার বাপ না বলতে পারে তুমি অপয়া, বউ খেতে দেওয়ার মুরদ নেই, তাহলে বোধহয় হয়। আচ্ছা, এবার এই কথাটা বলছে অন্তু। তাতে ব্যক্তিত্ব হারিয়ে ফেলে পুরুষ। আমি বুঝতে পারছি না আজই বা কি এমন বদলেছে যে তুই বদলে গেছিস। এই তো দুদিন আগেও কথা বলতি না, হুট করে কি নতুন নাটক শুরু করেছিস? অবশ্য লাইফে বিনোদনের দরকার আছে, দে, তুই একটু বিনোদন দে। আব্বু, তোমার মেয়ের মুখের ভাষা এত কঠোর কেন? আমজাদ সাহেব কথা বললেন না। অন্তিক বালিশ টেনে নিয়ে অস্থায়ীভাবে শুয়ে পড়ল। পায়ের ওপর পা তুলে শুয়ে বলল, ওই যে একটা কথা আছে না, মেহনত করো চুপচাপ, এরপর আওয়াজ করে লোককে জানাও নিজের সফলতার কথা। হো হো করে হেসে উঠল অন্তিক। আমি সেটাই অ্যাপ্লাই করতে চেয়েছিলাম। ভেবেছিলাম একবার সফল হলে আব্বুর কাছে যে অপরাধ করেছি, সফল হয়ে বুক ফুলিয়ে দাঁড়িয়ে বলবো, আব্বু, আমি ততটাও অপদার্থ না যতটা তুমি ভেবেছিলে। কিন্তু শালা কপালের পল্টিবাজি দেখেছিস? পলাশের ছেলেদের চাঁদা দিতে আরো ঘর থেকে নিয়ে যেতে হয়েছে। পুঁজি খেয়েছে, আমাকে খেয়েছে, মার্জিয়া আরো কত কি এনে দিয়েছে, সেসব বিক্রি করে নিয়ে গিয়ে দিয়েছি, অথচ ওদের ক্ষুধা মেটেনি। আমার এইসব ব্যর্থতা, হতাশা তোরা কেউ না জানলেও মেয়েটা জানতো সব, সহ্যও করত। আর এই কৃতজ্ঞতায় ওর সব অসভ্যতা আমি সহ্য করে গেছি। এই পরিণতি নিয়ে আব্বুর সামনে দাঁড়াতে পারিনি। লজ্জায় দুবার মরার চেষ্টাও করলাম। তাতে তোদের ওপর মার্জিয়ার ক্ষোভ আরো বাড়ল। মেয়েটা বহুত ত্যাগ করেছে এই সংসারে এসে। আমার অবস্থা দেখে সেসব একসাথে সইতে সইতে কবে যে এমন জাহিল নারী হয়ে উঠেছিল। মাঝে মধ্যে মনে হতো ওর মানসিক অবস্থা বিগড়ে গেছে আবার এই হাল দেখে। আমার ওই অবস্থার জন্য আব্বুকে দায়ী করতো ও। আব্বু নাকি কঠোর, গম্ভীর, তাই ওনার সামনে দাঁড়িয়ে আমি সত্যি বলতে পারি না। বোনের গহনা এনে দিয়েছিল ব্যবসা করার জন্য। ওর বোনের শাশুড়ির থেকে তালাক দেওয়ার কথা বলছিল গহনা ফেরত দিতে না পারলে। অন্তু এতক্ষণে নির্লিপ্ততাভাবে তাকালো অন্তিকের দিকে। এই নিয়ে একদিন উল্টাপাল্টা ঝামেলা হয়েছিল মার্জিয়ার সাথে। মার্জিয়া কথা শুনিয়েছিল অন্তুকে। অন্তিক কিচ্ছু বলেনি সেই দিন। বেশ কিছুক্ষণ আপন মনে প্যাচাল পেরে উঠে বসলো অন্তিক। ঝুঁকে এসে বলল, আমি বোধহয় পাগল হয়ে গেছি রে অন্তু। আমার কোনো কিছুতেই কোনো রিয়াকশন আসে না, না লজ্জা, না সম্মান, না কোনো হেলদোল। যা হচ্ছে সব কেমন তুচ্ছ লাগে আমার জীবনে খেলার কাছে। বোনকে পুরুষ দিয়ে ছুঁয়ে দিয়েছি, বাপের মন ভেঙেছি, পড়ালেখা ছেড়েছি, সব ছেড়ে ছুড়ে যে মেয়েটাকে ঘরে আনলাম তাকে অবধি ধ্বংস করে ছেড়েছি। আমি আত্মহত্যা করলেও কি পাপ হতো? মহাপাপ হয়তো রে অন্তু। এবার অন্তু বলল, না, হতো না। আত্মহত্যা কোনো পাপ নেই, ওটা একটা সাহসের বিষয়। কঠিন সাহস না থাকলে কেউ এই দুঃসাহসিক কাজ করতে পারে না। তুই আর আমি একসাথে সুইসাইড করব, কেমন? একা মরলে মজা পাবো না, তুই সঙ্গে থাকলে মরতে ভালো লাগবে। আসলেই আত্মহত্যা করতে অনেক সাহস লাগে, কঠোর সাহস লাগে, সবাই করতে পারে না। জানো, তোমাদের কাছে একটা গোপন কথা শেয়ার করি। মানে আমার লাইফে আমি যখন ক্লাস 8 এ পড়ি, তখন আমার একটা ফ্রেন্ড আত্মহত্যা করে মারা যায়। আমি অনেক কষ্ট পাইছিলাম। কি অবস্থা, মেয়েটা এমন কেন করলো? কোনো মানে সম্পূর্ণ ব্যাপারটা রহস্য ছিল। এখনো কেউ বলতে পারে না যে ও আত্মহত্যা কেন করলো। না ওর বাবা-মা বকছিল, না ওর কোনো সমস্যা ছিল। পরে দিন শেষে মানুষ এটা বলে চাপায় দেয় যে ওর আসলে মানসিক সমস্যা ছিল। কিন্তু ছোটর থেকে একসাথে দেখছি তো, স্কুলে একসাথে বড় হইছি। আমার মনে হতো না যে ওর মানসিক সমস্যা ছিল। কিন্তু দিন শেষে এটা বলব, কেউ যদি আত্মহত্যা করে তবে সে সবথেকে বড় বোকামি করছে। তুমি যাকে কষ্ট দেওয়ার জন্য, যার মনে দাগ কাটার জন্য আত্মহত্যা করছো, দিন শেষে কিন্তু সে ঠিকই ভালো থাকবে। তোমার জন্য ১ দিন ২ দিন মন খারাপ করবে, কিন্তু দিন শেষে তার দিন ঠিকই যাবে। সে ভাতও খাবে, সে ঘুমও পারবে, সে তার দিনও পার করবে। শুধু তুমি মাঝখান থেকে আত্মহত্যা করে তোমার জীবনটাকে শেষ করে দিবা। এতটুকুই বলব, তোমরা যারা আমার ভিডিও দেখছো, যত কঠিন মুহূর্তই তোমার জীবনে আসুক না কেন, এই ডিসিশন কখনো নেবা না। আল্লাহর কাছে সাহায্য চাবা, আল্লাহ তোমার এই কঠিন সময়কে দূর করে দিবে। আর একটা কথা মনে রাখবা,
অন্ধকার যত গভীর হয়, আলো তত সন্নিকটে আসে। তার মানে তোমার জীবনে দুঃখ যত বেশি হবে, তোমার আনন্দও তত কাছে চলে আসছে। তাই আত্মহত্যা করার মতো বোকামি কক্ষনো করবা না। এতটুকুই। আচ্ছা, আমরা গল্পে ফিরি। অনেক কথা বললাম। আমার এই কথা বলার জন্য তোমরা আবার মাইন্ড করো না, ঠিক আছে? গল্পে ফিরি। অন্তুকে দেখল অন্তিক। কেউ কেউ অতিরিক্ত যন্ত্রণায় ভেঙে পড়ে, আর কেউ বা অন্তুর মতো নিষ্ঠুরতায় ঢেকে ফেলে নিজেকে। সকাল ৮টার পর বেরিয়ে গেল সকলে। আমজাদ অন্তুকে বললেন, দরজাটা আটকে পড়তে বস, বিকেলেই ফিরে আসবো আমরা। যতদূর দেখা গেল, গলির মাথা অবধি চেয়ে দেখল অন্তু আব্বুর ধীর পায়ে হেঁটে যাওয়ার দৃশ্য। পড়ায় মনোযোগ পেল না। কেমন এক অস্থিরতা ঘিরে ধরেছে। ঘুরে ফিরে পলাশের রুফটপ চোখের সামনে ভেসে ওঠে। নফল নামাজে বসতে ইচ্ছে করল অন্তুর। গোসলের পানি শরীরে ঢালার সময় প্রতিটা পানির ফোঁটা তাকে সতর্ক করতে চাইছিল যেন। অদ্ভুত এক আশঙ্কাজনক আতঙ্কে ছটফট করছিল ভেতরটা। কোনো কিছুতেই মন টিকছে না। আশপাশটা ঠিক তেমন গুমট হয়ে আছে। কালবৈশাখী ধেয়ে আসা পরিবেশ যেমন থমথমে অসহ্য তপ্ত নিস্তব্ধতা বিরাজ করে। ধূপ করে একটা শব্দ হলো কোথাও। ট্যাপের পানির আওয়াজে তা প্রকট হলো না কানে, তবে কানে এলো ঠিকই। শরীরে এক প্রকার কম্পন টের পেল অন্তু। গোসলটাকে তার বিষাক্ত লাগছে। কিসের গোসল করছে আল্লাহ জানে। গোসলের পানি শরীরে এমন জ্বালা ধরায়। গেটে ধুমধাম আওয়াজ হচ্ছে। করাঘাতগুলো ধীরে ধীরে শক্ত ও ভারী হয়ে উঠছিল। অন্তু শম্পিত পায়ে দ্রুত শরীর মুছে শুকনো কাপড় পরতে লাগলো। কারা এসেছে? ওইদিকে গেট ধাক্কানোর মাত্রা ক্রমশই বিকট হয়ে উঠেছে। অন্তু কোনো রকম মাথায় গামছা পেঁচিয়ে তার উপরই ওড়নাটা দেহে পেঁচিয়ে নেয় ব্যস্ত হাতে। অন্তুর ধারণা পলাশের ছেলেরা এসেছে। সে দরজায় কান বাঁধালো। বেশ লোক জমেছে। আজকাল তাদের বাড়িটা মানুষের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে কিনা। একটু কিছু হলেই মানুষ আগ্রহ নিয়ে এগিয়ে আসে। দুটো শ্বাস ফেলে গেট খুলে সে। হাতটা থরথর করে কাঁপছে। কি আশ্চর্য! অন্তু বুক ভরে দম নিল। জয়ের ক্লাবের ছেলেরা দাঁড়িয়ে আছে। কবিরকে অন্তু চেনে। সে চুপচাপ এক কোণে দাঁড়িয়ে কেমন করে যেন তাকিয়েছিল অন্তুর দিকে। অন্তু বেশ বিনয়ের সাথে বলল, কেন এসেছেন আপনারা? কিছু হয়েছে? জয় ভাইকে ডাকতে এসেছি, একটু ডেকে দেন। রাহাত বলল। তার অভিব্যক্তি একদম সরল বাস্তব। অন্তু নিজেকে যথাযথ শান্ত রেখে বলল, জি, বুঝতে পারছি না। জয় ভাইকে ডেকে দেন, কাজ আছে ক্লাবে। কতক্ষণ হলো ভেতরে ঢুকেছি, বলেন আমরা আসছি। অন্তু হাতের আঙুলের ডগা লাফাচ্ছে। হাতের তালু ঘেমে উঠেছে। বুকের ভেতর টিপ টিপ করছে। সে মুঠো করে তার কামিজ চেপে ধরে বলল, মশকরা করার মতো মেজাজ নেই আপাতত আমার। আপনারা কি বলতে চাইছেন বুঝতে পারছি না, অথবা এইরকম কোনো ইঙ্গিত বুঝতে চাইছি না। রাহাত জয়কে ডাকতে ডাকতে ভেতরে এগিয়ে যেতে যেতে বলল, এই যে ছোট আপু, আপনার সাথে আমাদের মশকরার সম্পর্ক না। জয় ভাই ঢোকার আগে বলেছিল একটু পর যেন ডাকি তারে। ক্লাবে ঝামেলা হয়েছে, উনাকে দরকার, একটু ডাকেন উনাকে। চলে যাইতে বললে চলে যাচ্ছি, কিন্তু উনাকে জানানো খুব দরকার। খবরটা জানিয়ে চলে যাব, কিন্তু তবুও ডাকেন একটু। ঘুমাচ্ছে নাকি? রাহাত পারফরমেন্সে ভালো ছিল। সন্দেহের অবকাশ নেই তার অভিব্যক্তিতে। অন্তুর মাথায় যেন টকবগিয়ে আগুন জ্বলে উঠল। ততক্ষণে পাড়ার লোক ঘটনায় বেশ আগ্রহ পেয়ে বসেছে। কেউ কেউ নিজেদের মাঝে আলোচনা শুরু করেছে, তো কেউ কেউ অপেক্ষা করছে আগামী দৃশ্য দেখার। অন্তু অনেক কষ্টে সামাল দেয় নিজেকে। তো আপনার ভাষ্য মতে আপনাদের জয় আমিরের বাড়ির ভেতরে থাকার কথা। রাহাত আর কথা বলল না। আত্মবিশ্বাসী গলায় ডাকা শুরু করলো, জয় ভাই, জয় ভাই, ঘুমিয়ে গেছেন নাকি? অন্তুর নাক শিউরে উঠে। বাড়াবাড়ি করবেন না যেন। ধৈর্যেরও একটা নির্দিষ্ট পরিমাণে বহন করি আমি। এখান থেকে জুতো পিটিয়ে বের করবে লোক আপনাকে। নাটক না করে বেরিয়ে যান। অনুমতি ছাড়া ভেতরে ঢুকছেন কোন সাহসে? রাহাতের কানে অবধি পৌঁছালো না সেসব। তার মুখে চোখে আত্মবিশ্বাসী ভর্তি গম্ভীর্য এক দৃঢ়তা। সে আবার ডাকে, জয় ভাই, ঘুমিয়ে গেছেন নাকি? জয় ভাই। অন্তুর মাথা ফাঁকা লাগছিল। সে জানে ভেতরে কেউ নেই, তবুও বুকের ভেতর ধূপধাপ আওয়াজ হচ্ছে। রাহাতের চোখে মুখের আত্মবিশ্বাসী তাকে ভঙ্গুর করে তুলছিল। সামনের আগ্রহী জনতার মুখের দিকে তাকিয়ে তার শরীরে কম্পন উঠে যাচ্ছিল। জয় বেরিয়ে এলো ভেতর থেকে। সবে ঘুম ভেঙেছে তার। হাই তুলল একটা। অন্তু দেখল সেটা কৃত্রিম। জনগণ তা বুঝল না কেবল। জয় ঘুম ঘুম গলায় বলল, কি সমস্যা? এত ডাকাডাকি কিসের? অন্তু জমে গেল। তার মস্তিষ্ক এবং হৃৎপিণ্ড একত্রে কার্যক্ষমতা হারালো। জয়ের পরনে একটা 3/4 প্যান্ট।
সেই প্যান্টের ওপর দিয়ে নিচের আন্ডারওয়্যারের অল্প কিছুটা দৃশ্যমান হয়ে আছে। নীলচে কালো শার্টটা হাতে ছিল, গায়ে কিছু নেই। তা কাঁধে রাখতে রাখতে ভেতর থেকে বেরিয়ে এসে গেটের কাছে দাঁড়ায় জয়। দেখতে বিশ্রী লাগছিল ব্যাপারটা, এবং তা স্পষ্ট নোংরা ঘটনার ইঙ্গিত দিচ্ছে। অন্তুর মনে হচ্ছিল সে মরে যাচ্ছে। আটকে থাকা নিঃশ্বাসটুকু কম্পিত তরঙ্গর মতো ভেসে আছড়ে পড়ে। জয় অন্তুকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার আরমিন, এত লোকের ভিড় কেন, কি হয়েছে? অন্তু নির্জীব হয়ে উঠল। লোকেরা এবার একে একে নিজেদের মূল্যবান মন্তব্য পেশ করলো। সর্বপ্রথম অবাক চোখে এগিয়ে এলেন পাশের বাড়ির দুজন মহিলা। আরে, এটা ওই যে মেম্বারের ভাগ্নি না, জয়? ও, ঘোমটার তলে খ্যামটা চলে, মাইনসে কি আর এমনি কয়? এই যে শোনো সকলে, আজকা যা দেখতেছো নতুন কিচ্ছু না। আমরা একদিন হের বাড়ির যাওয়াই ওই পোলারে দেখছি। সেরির মা কত আদর কইরা খাওয়াইতেছিল। সি সি সি, থু, মাস্টারের মায়া। হু, আবার মুখোশ পইরা বেড়াই, কাউরে মুখ দেখাই না। ভণ্ডামি দেখছো? ঘরের ভিতরে যদি প্রতিদিন এমনি বেটা ছেলে পাওয়া যায়, হে আবার বাইরে কাউরে মুখ দেখাইবো? দরকার তো নাই, নষ্টামি তো ঘরের ভিতরেই চলতেছে। একজন লোক জিজ্ঞেস করলো মহিলাকে, আগেও দেখছেন নাকি এই চ্যাংড়ারে, মানে জয় রে? মহিলা তাচ্ছিল্য করে একদলা থুতু মাটিতে ফেলে আর চোখে উদ্দেশ্য তার অন্তুর ওপর। হ, দেখছি মানে, ওর মাই তো আব্বা আব্বা কইরা খাওয়াইতেছিল। আমরা ঢুকতেই তত্তারি বাইর হইয়া গেল। ওর বাপ আইলো, হেও ভিত্তে চইলা গেল, কিচ্ছু কইল না। ওই দিন সন্দেহ হয়েছিল, আবার এই ছিল সেই দিন দেখলাম মুখোশ না পইরাই বাইরে ঘুরতে বেড়াইলো। অন্তু চোখ বুজে সজোরে শ্বাস টেনে নেয়। জয়ের ভবিষ্যবাণী মিথ্যে হয় না, এক রতেও ভুল বলে না জয়। ওর তো গণক হওয়া উচিত। সেদিন পলাশের ছাদে হাসতে হাসতে কি চমৎকার করে বলেছিল, তুমি আমায় থুতু দিলে আরমিন, লোকেও তোমায় থুতু দেবে। সত্যি বলছি। জয়ের প্রতি মুগ্ধতায় অন্তুর দু চোখ ভিজে ওঠে। একটা লোকের এত জেদ, নিজের অপরাজয়ী অনৈতিক শক্তির ওপর এত দম্ভ, এত তার কুটিলতা। আর শক্তিও তো অগাধ, বাঁচাতেও পারে, মারতেও। সেই দিন বাঁচিয়ে এনেছে আজ মারার জন্য। ঠোঁটের কিনারায় হাসি ছলকা অন্তুর। বহুবার সতর্ক করেছে জয় ওকে, অথচ খুব হালকাভাবে নিয়েছে সে। ভার্সিটিতে প্রতিবার জয়ের চোখে তাকিয়ে রুহু কেঁপে উঠলেও পরে ভুলে যেত জয়ের নির্লিপ্ততা দেখে। অথচ জয় বলেছিল সে থাবা দিয়ে ধরবে না, কুকুরের স্যাঁচড়ামির মতো ধীরে সুস্থে নির্লজ্জতার সাথে ধরবে। ঝরঝর করে ঝরে পড়বে অন্তু। অন্তু অবাক হলো সবচেয়ে বেশি সবার অভিনয়ে। বাস্তবের চেয়েও বেশি বাস্তব তাদের অভিব্যক্তি। সাজানো পরিকল্পিত ঘটনাকে জীবন্ত করে তুলছে ওদের অভিনয়। এক বৃদ্ধা এগিয়ে আসে। এই সেরিরে এক ঘরে করে বাপু সকল, সেই সব পাড়াটার বদনাম করব। ও সেরি, এ তো দেখি পর্দা করো, তোমার পর্দার উপরে থু, ঘরে বেড়া শুয়ে রাখতে দিয়া বাপ মাই গেছে কানে। সি সি সি, বাপের জন্মে এসব দেখি নাই। অন্তু চুপচাপ দাঁড়িয়ে শুনে সবার মূল্যবান মতামত। কেউ কেউ বলছে, এই জন্যই তো কই দরজা খুলতে এত দেরি লাগতেছে কে, সে কখন থেকে আইসে এই ছেঁড়াগুলান ডাকতেছিল, খোলে না তো খোলেই না। অন্তুর বিয়ে নিয়ে এসেছে বহু লোকে বহুবার। অন্তু অপমান করত অথবা প্রত্যাখ্যান, তারা আজ তাকে ছাড়বে কেন? মহিলা এসে এক থাবায় অন্তুর মুখ থেকে ওড়না খুলে ফেলে। বেরিয়ে এসে সদ্য গোসল করা গামছায় মোড়ানো ভেজা মাথাটা। সকলে কয়েক সেকেন্ডে হা হয়ে হিসেব মিলায়। এবার তারা দৃঢ় বিশ্বাসে ফেটে পড়ে। চমৎকারভাবে প্রমাণ হয়ে গেল তাদের কাছে অন্তুর নোংরামি। এতক্ষণ সন্দেহ ছিল তাদের, এবার আর রইল না। নষ্টামি করে লাং শুয়ে রেখে আবার গোসল করতে বের হয়েছে। গুঞ্জন উঠল, ও, তাহলে কুকাম করে লাংরে বিছানায় শুয়ে রাখা ফরজ গোসল করতে ঢুকছে মাগি, এরপর আবার সেইখান থেকে বাইর হয়ে আইছে। ওরে সিসি, রব উঠল মন্তব্যর। অন্তু অত্যন্ত মোড়ানো গামছাটা মাথায় রাখতে চেয়েও পারল না। মহিলা টেনে হিস্ট্রে খুলে ফেলে গামছাটা। পিঠ বেয়ে ছিটকে পড়ে ভেজা লম্বা চুলগুলো। কাঠের মূর্তির মতো দাঁড়িয়ে রয় অন্তু। সে অবাক হচ্ছে, তার কোনো প্রতিক্রিয়া আসছে না, কান্না পাচ্ছে না। জয় একটা সিগারেট ধরিয়েছে, ধোয়া গিলছে। অন্তু না তাকিয়েও টের পাই জয়ের চোখ দুটো হাসছে। খিলানের মতো নাকের পাটা দুটো ফুলে ফুলে উঠছে, আবার ভুরুজোড়া অহংকারের পুরু হয়ে উঠছে। জয় খারাপ কিছু করার পরও সজল হয়ে ওঠে, যেন সে খানিক জীবন শক্তি পায়। তার খারাপ হওয়ার পিছনে কোনো কারণ নেই, সে খারাপ, তাই সে খারাপ। অনেক লোক জমেছে খেলা দেখতে। এক বৃদ্ধা এবার হৈ হৈ করে উঠলেন, ওই ওই ওই, তোমরা কি এমনে দাঁড়ায়া ওই মাগির ঢং দেখবা? চুর নাক কাইটা বাইর করো এইসব বলাই দাস থেইকা।
কেউ কেউ পরামর্শ দিল, শরীয়তের বিধান অনুযায়ী ব্যভিচারের শাস্তি মাটিতে গলা অবধি পুঁতে ৮০টা বেতাঘাত। অন্তু তাদের আলোচনা খুব মনোযোগ সহকারে দেখছিল এবং শুনছিল। অন্তুর দিকে তাকালো জয়। চোখাচোখি হলো দুজনের। অন্তুর ঠোঁট দুটো হেসে উঠল। যে কেউ দেখতে পাবে না সেই হাসি। তরল রক্তের মতো চিকচিক করছে সেই হাসি অন্তুর চোখের তারায়। পুরুষ এবং কলঙ্ক, এই দুটো শব্দ একসাথে হয় না কখনো। কলঙ্ক শব্দটি নারী সত্তার জন্য প্রযোজ্য কেবল। পুরুষ কলঙ্ক বইতে জন্মায় না জগতে। তারা স্বাধীন। তারা আমরণ কলঙ্ক বিচ্ছিন্ন। একই পাপের মাসুল পুরুষ ও নারীর জন্য ভিন্ন হয় এই সমাজে। নারীর মসৃণ চামড়ায় বরং কলঙ্কের জন্য অনুকূল পদার্থ লেগে থাকে। নারীর কলঙ্কের জন্য এই কলঙ্ক নারীর জন্য চুম্বকের মতো আকর্ষণীয়। একটা নির্দিষ্ট দূরত্বের দুটোকে আনলে দুটো ছিটকে পড়ে একে অপরের পরস্পরে লেপ্টে যায় চিরতরে। জয়ের ক্ষমতা অসীম। তার দিকে আঙুল তোলার সাধ্যি কারও নেই। তারা অন্তুর দোষের কলঙ্ক অন্তুর গায়ে এবং জয়ের টুকু একসঙ্গে অন্তুর গায়ে ছিটিয়ে দিচ্ছিল। মৌলভী সাহেব এলেন। সব শুনলেন। বেশ কিছুক্ষণ চুপ রইলেন। হামজা এসে বসেছে। তাকে চেয়ার দেওয়া হয়েছে মৌলভী সাহেবের পাশে। অন্তুর খোলা চুলগুলো শুকিয়ে গেছে। আজ সবাই প্রাণ ভরে অন্তুকে দেখছে। মাস্টারের মেয়েকে সেই ছোটবেলায় দেখেছিল সবাই। এরপর বহু বছর আর দেখেনি কেউ। অথচ মাস্টারের মেয়ে সেই যে ঘোমটার তলে তলে নষ্টামি করত, তা কি কেউ আন্দাজ করতে পারেনি? কতবার মাস্টারকে বলেছিল ভার্সিটিতে না পড়িয়ে বিয়ে করিয়ে দিতে। মেয়েটার দেমাক ছিল বেশি। আজ পণ্ডু হয়েছে তো। পাড়ার পুরুষরা মন ভরে দেখল অন্তুকে। ফর্সা শরীরে খয়েরি রঙা ঢিলে ঢালা সালোয়ার কামিজ, ওড়নাটা গায়ে আছে কোনো মতো। উস্কো খুস্কো লম্বা লম্বা চুল পিঠে অবহেলিতভাবে ছড়ানো। হামজার পরনে ধবধবে সাদা পাঞ্জাবি। মেয়র সে। তার মুখটা কঠিন। মৌলভী সাহেব বললেন, যেহেতু অবিবাহিত নারী পুরুষ ব্যভিচারে লিপ্ত হয়েছে, সেই হিসাবে শরীয়তের বিধান হইল দুজনকে দৌড়া মারা। মরে গেলে গেল, বেঁচে থাকলে পাপমুক্ত। একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে লোকেরা। এইসব আগের কালে দেখা যেত। এখন এইসব উঠে গেছে। মানুষ প্রকাশ্যে আকাম করে বেড়াচ্ছে। তবুও পাড়াটা তো আর বোর্ডিং বা হোটেল না। সবার আলোচনা একই রকম। তারা এই একটা বিহিত চাই। তারা এর একটা বিহিত চাই। আর তাছাড়াও সকলের মাঝে একটা চাপা ক্ষোভ বোধহয় জয়ের জন্য কাজ করছিল। জয় খারাপ তা সবাই জানে। সবাই। অথচ ভয়ে কেউ মুখে আনলো না, বোঝাতেও চাইল না কিছুই। অন্তু আকাশের দিকে তাকাই। কয়েকবার প্রাণ ভরে আব্বুকে ডাকলো। কোনো সাক্ষ্য প্রমাণের প্রয়োজন হয়নি তাকে ব্যভিচারিণী বলার জন্য। জয়ের ঘরের ভেতর থেকে বেরিয়ে আসা আর অন্তুর ভেজা চুলই যথেষ্ট। আব্বু আসবে বিকেল বা সন্ধ্যায়। অন্তু চাই তার আগে তাকে মেরে ফেলা হোক। এতক্ষণে তার একটা শব্দও শোনেনি কেউ, বা বলার সুযোগও দেয়নি। সে আর বলতেও চাইল না। কলঙ্ক এখন অপ্রমাণিত হলেও মুখে মুখে একটা দাগ এবং রটনা থেকে যাবে। সবচেয়ে ভালো হয় মরে গেলে। অন্তুর খুশি লাগছিল খুব। বেশ কিছুক্ষণ নীরবতা পুরো জনতার মাঝে। তা ভাঙল হামজা। মৌলভীকে বলল, আর কোনো বিকল্প নেই এর? আপনাদের ভাষ্যমতে যা হবার হয়ে গেছে। আর কোনো গ্রহণযোগ্য শাস্তি বা মীমাংসা আছে? কিছুক্ষণ চুপচাপ কাটল। এরপর একজন বৃদ্ধা লোক এগিয়ে আসে হামজার দিকে। বৃদ্ধাদের সাথে সামাজিক কর্মের মাধ্যমে হামজার বেশ খাতির আছে। লোকটা হাইকোর্টের সাবেক উকিল। তিনি যেন রাগত স্বরে তাচ্ছিল্য করে চট করেই বললেন, আর কি করবে? যা ঘটার বিবৃতি আসছে, বিয়ে দিয়ে বাড়ি নিয়ে যাবে। সকলে সপ্রতিভ হয়ে উঠল। এই পদ্ধতিটা তো চলমান এখন। দৌড়া মারার প্রচলন এবং কাল চলে গেছে। এখন কেউ অকাম করলে ধরে বিয়ে দিয়ে দেওয়া হয়। হামজা নিজস্ব গাম্ভীর্য বজায় রেখে অথচ চট করে বলে ওঠে, ধরুন যদি দিয়ে দেই, আপনারা তা গ্রহণ করবেন, সম্মতি দেবেন? সিদ্ধান্ত আপনাদের হাতে। অন্তু হৃদযন্ত্রটা লাফিয়ে উঠল। হামজা অতিরিক্ত চতুর। তা বলার অপেক্ষা রাখে না। সে এত চমৎকারভাবে নিজেকে উপস্থাপন করছে, মানুষ এতক্ষণে তাকে মহান ধরে নিয়েছে। বৃদ্ধ বললেন, বিয়ে দিতে চাও তুমি? আমার যদি আপত্তি না থাকে, মেয়েকে জয়ের বউ করে ঘরে তুলতে। যা করছে জয়ের সাথে তো করছেই। আপনাদের মতামত কি? অন্তুর মাথাটা ঝিনঝিন করে ওঠে। সকলের মাঝে গুঞ্জন উঠল। মনে হলো বেশ পছন্দ হয়েছে বিষয়টা সবার। জয় গর্জে উঠল হামজার কানে, পাগল হয়েছ তুমি? ওই শালির মেয়ে গলায় দড়ি দিয়ে মরবে, তবুও দেখা যাচ্ছে আমায় কবুল করবে না। আমিও ওরে বিয়ে করতে পারবো না। ওর সাথে আমার পোষায় না। আমার আর ওর মাঝে বিশাল ঘাপলা আছে। মাঝের কাহিনী জটিল। এসব বাদ দাও, অন্য কিছু করো। হামজার কানে গেল না সেসব। অন্তু হুড়মুড়িয়ে মৌলভীর সামনে যায়।
হুজুর, আমার কিছু কথা বলার আছে। আমার কথাটা একবার শুনুন। আমি উদ্ভ্রান্তের মতো ঢোক গিলল মেয়েটা। আমি আমি কিছু বলতে চাই। মৌলভী অপ্রস্তুত হয়ে পড়লেন। অন্তু অনুমতির অপেক্ষা করে না। বিশ্বাস করুন, এমন কিছুই হয়নি। যা দেখেছেন আপনারা সব চোখের ধাঁধা। মানে আমি বোঝাতে পারছি না ব্যাপারটা। আপনাদের যা দেখাতে চাওয়া হয়েছে আপনারা তাই দেখছেন। আসলে এমন কিছুই হয়নি। কৌশলের কাছে হেরে গেছেন আপনারা। এখানে নিখুঁত একটা ট্রিক্স খাটানো হয়েছে। কারো কানেই গেল না অন্তুর ভারী শব্দের কথাগুলো। অন্তু শিক্ষিত, মার্জিত, যুক্তিতর্কের কথা হতে বিপরীত কাজ করতে শুরু করলো। অন্তু থামে না, বলে চলে, জয় আমির আমাদের বাড়িতে কি করে ঢুকছে সে ব্যাপারে বিন্দুমাত্র ধারণা নেই আমার। আমি গোসল করতেছিলাম, তাই গেট খুলতে দেরি হয়েছে। জয় আমিরের ভেতরে কি করে এলো সেটা স্পষ্ট অস্পষ্ট আমার কাছে। আপনারা শুনুন আমার কথা। উপস্থিত জনতা বিরক্ত হয়ে গেল। তো কি চাইতেছো? মানে এসব নাটক দিয়ে কি বুঝাতে চাইতেছো? এইটা কও। এই ছেলেরে কেউ ধরেন তো। অন্তু গর্জে উঠল, আমি কোনো পাপ করিনি, আমি বিয়ে করব না। আপনারা জুলুম করছেন আমার ওপর। ধপ করে একদলা থুতু এসে মুখে পড়ে অন্তুর গলার কাছে। জয় অসন্তুষ্টিতে চোখ বুজে ফেলে। ইস, অল্পের জন্য থুতু মুখে লাগেনি, আর একটু উপরে ফেললেই তো মুখে পড়তো থুতুটুক। অন্তুর ছোড়া থুতু জয়ের চোয়ালের ওপরে পড়ে চোখের কিনারায় ঘেঁষে লেগেছিল। মহিলাটা ঠিকমতো থুতুও দিতে জানে না। মহিলাটাকে কিছু অশ্রাব্য গালিগালাজ করলো জয়। বিশ্বাস করো, এখানে যদিও একটা খারাপ ঘটনা ঘটছে, কিন্তু লাস্টে জয় আমিরের এই কথাগুলো শুনে আমি এত পরিমাণে হাসছি। মানে অন্তুর মুখে একজন থুতু মারছে একটা মহিলা, আর জয় এখানে আফসোস করছে। মহিলা কারো গালিগালাজও করছে যে মহিলা কেন আটটু উপরে থুতু মারলো না, তাহলে তো অন্তর মুখে যায় পড়তো। এই জয় আমির যা দুষ্টু। আসলেই আমরা এখন কিন্তু আমাদের শিরায় শিরায় রক্ত। আমরা জয় আমিরের ভক্ত, বুঝছো? আচ্ছা, যাই হোক, তোমাদের সাথে অনেক কথা বলছি আজকে গল্পের মাধ্যমে। তোমরা ব্যাপারটা কেউ খারাপভাবে নিও না। তোমাদের সাথে কথা বলতে আমার আসলে অনেক ভালো লাগে। ওইজন্য উপন্যাসের মধ্যে তোমাদের সাথে ২-১ টা কথা বলি। কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। লাইক, কমেন্ট, শেয়ার করো। তোমাদের বন্ধুর কাছে ভিডিওটি পাঠায় দাও। আল্লাহ হাফেজ।